নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে যে নতুন কোনো মিউচুয়াল ফান্ড যেগুলো রয়েছে, তো সেই মিউচুয়াল ফান্ডে কি আমাদের ইনভেস্ট করা উচিত নাকি উচিত নয়, তো সেগুলোর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আমরা আজকে বেসিক্যালি কথা বলবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, চ্যানেলটি নতুন, আপনাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব বা রিলেটিভদের সাথে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নেক্সট টাইম আমি এরকম ভিডিও নিয়ে এলে আপনাদের কাছে নোটিফিকেশানটি চলে যায়। তো সময় না নষ্ট করে চলুন বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা, বেসিক্যালি প্রথমে আমরা এটা দেখে নেব যে নতুন মিউচুয়াল ফান্ড আমরা বলতে কি বলছি। নতুন মিউচুয়াল ফান্ড মানে এইটা দেখুন, আজকে যদি আপনি আমাদের ইন্ডিয়াতে দেখেন, তো আপনি যদি দেখেন তাহলে 4000-এর বেশি কিন্তু মিউচুয়াল ফান্ডের স্কিম রয়েছে। এবং আপনি যদি কোম্পানি বলেন, কোম্পানি কিন্তু বেশ অনেক কোম্পানি কিন্তু এসে গেছে। আমি আপনাকে বলতে পারি 30+ কোম্পানি কিন্তু আজকের দিনে মার্কেটে রয়েছে যারা মিউচুয়াল ফান্ড প্রোভাইড করছে। সেটা যে কোনো ক্যাটাগরিতে হোক, মানে ইকুইটি হোক, ডেপথ হোক, বা যে কোনো সেক্টরাল ফান্ড হোক বা হাইব্রিড ফান্ড হোক, যে কোনো ফান্ড হোক। 30-এর কিন্তু বেশি কোম্পানি রয়েছে যারা আজকের দিনে প্রোভাইড করছে, মানে 30টা এএমসির কথা বলছি। এবং মিউচুয়াল ফান্ড স্কিম যদি আপনি বলেন, প্রায় 4000-এর বেশি স্কিম রয়েছে। তো আমরা সবসময় এটা ভাবি, নতুন যারা মার্কেটে এসছেন বা যারা হয়তো ইনভেস্টমেন্ট শুরু করেছেন বেশ কিছুদিন হয়েছে, তারা সবসময় ভাবেন যে নতুন মিউচুয়াল ফান্ড কিছু এসছে, তো আমার ইনভেস্ট করা উচিত কি উচিত নয়। তো এইবার আমি যে কথাটা বলবো, দেখুন, মিউচুয়াল ফান্ড যখনই আপনি চুজ করবেন, অনেক কিছু প্যারামিটার থাকে একটা মিউচুয়াল ফান্ডকে চুজ করার জন্য। কেন, আপনি মিউচুয়াল ফান্ডে আপনি এরকম নয় যে ইন্ট্রাডে করছেন, যে আপনি 10টার সময় কিনে নিলেন তারপরে 2টোর সময় আপনি বেচে দিলেন, এরকম নয় ব্যাপারটা। মিউচুয়াল ফান্ড আপনি হোল্ড করার জন্য কিনছেন। তো এইটা আপনি যখন হোল্ড করার জন্য কিনছেন এবং বেশ কিছু দিনের জন্য বা বছরের জন্য আপনি যখন কিনছেন, তো আপনাকে কিন্তু খুব ভালোভাবে সেটিকে চুজ করতে লাগবে। যেমন কোনো আপনি যদি ডিরেক্ট ইকুইটি যেমন চুজ করছেন, সেখানে যেমন আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে বা টেকনিক্যাল অ্যানালিসিস করে এন্ট্রি পয়েন্টটা খুঁজতে হচ্ছে। তো সেরকম কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্ট করছেন, তখন আপনাকেও কিন্তু সেই মিউচুয়াল ফান্ডের যে মিউচুয়াল ফান্ড চুজ করার যে বিভিন্ন প্যারামিটার থাকে, আমি সেই একটা ভিডিও নিয়ে আসবো যে মিউচুয়াল ফান্ড কীভাবে চুজ করবেন, কী কী জিনিস দেখা উচিত। তো আজকে বেসিক্যালি আমরা নতুন মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলছি। তো সেই মিউচুয়াল ফান্ডটি নেওয়া উচিত কিনা এবং যে প্যারামিটারগুলো লাগে সেখানে ফিট বসছে কিনা, সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। তো এবার আসি, নতুন মিউচুয়াল ফান্ডে কি কোনো রিস্ক আছে? দেখুন, মিউচুয়াল ফান্ডে সেটা নতুন হোক বা পুরনো হোক, কিন্তু কোনো দিন রিস্ক থাকে না। রিস্ক থাকে না মানে আমি বলতে চাইছি এইটা, যে মিউচুয়াল ফান্ডটি আপনাদের মনে হতে পারে যে মিউচুয়াল ফান্ডটি 2 মাস আগে লঞ্চ করেছে, তো মিউচুয়াল ফান্ডটিতে আমি টাকা দিলাম, মিউচুয়াল ফান্ডটি কারণ বন্ধ হয়ে যাবে না। তো দেখুন, এখানে বন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, আমি আজকে আবারও বলে দিচ্ছি, যে কোনো মিউচুয়াল ফান্ড যখন মার্কেটে আসে, তাদের কিন্তু সেবির কাছ দিয়ে কিন্তু একটা পারমিশন নিতে হয়, অ্যাপ্রুভাল নিতে হয়। তো আপনারা জানেন, সেবি যেটা আমাদের স্টক মার্কেটকে কিন্তু রেগুলেট করে, ইন্ডিয়ান স্টক মার্কেটকে। যেমন আরবিআই আমাদের ইন্ডিয়ান যত ব্যাংক আছে সেই ব্যাংকগুলোকে যেমন রেগুলেট করে, তেমন সেবি কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটকে কিন্তু রেগুলেট করে। তো যত আপনার মিউচুয়াল ফান্ড রয়েছে, তাদের সবার অনেক কিছু রুলস এবং রেগুলেশনের মধ্যে দিয়ে তাদেরকে অ্যাপ্রুভাল গ্রহণ করতে হয়, এবং তার জন্য তাদেরকে অনেক প্রসিডিওর মেনটেন করতে হয়। তো সেগুলো করার পর সেবি যাদের মনে করে যে তাদের সব কিছু ঠিকঠাক রয়েছে, এবং সেবি নিজের দায়িত্ব নিয়ে কিন্তু তাদের যখন অ্যাপ্রুভাল দেয়, তো সেখানে কিন্তু সেবির একটা রেসপন্সিবিলিটি থাকে। তো সেই কারণে আমি এইটুকু বলে দিই যে যখন কোনো মিউচুয়াল ফান্ড লঞ্চ করছে, আপনি সেদিক দিয়ে নিশ্চিন্ত থাকুন যে মিউচুয়াল ফান্ডটি 2 দিন পরে বন্ধ হয়ে যাবে না। তো দেখুন, বন্ধ তো অনেক কিছুই হতে পারে, জীবনের কোনো গ্যারান্টি নিতে মিউচুয়াল ফান্ড, এখানে ফান্ড হাউসের কী গ্যারান্টি। বাট আপনি ধরে রাখুন 99% কিন্তু চান্স থাকে যে মিউচুয়াল ফান্ডটি কিন্তু লং টার্মে চলবে। এবং তারা যখন আসে মার্কেটে, তারা বাকি মিউচুয়াল ফান্ডের মতনই সব কিছু সিস্টেম, টিম এবং টেকনোলজি নিয়েই কিন্তু মার্কেটে তারা কম্পিট করতে নামে। তো মার্কেটে কম্পিটিশান এখন হিউজ মিউচুয়াল ফান্ড মার্কেটে। তো অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে, এবার আপনারা ডিসাইড করে নতুন মিউচুয়াল ফান্ড ভালো করেন। তো রিস্কের প্যারামিটারটা আমি বলে দিয়েছি। তো এইবার রিস্কের প্যারামিটারের পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু আপনাকে খুব দেখতে হবে, যেটা হচ্ছে, দেখুন, নতুন মিউচুয়াল ফান্ড হলে আপনি কিন্তু সেটির হিস্ট্রিতে রিটার্ন কত দিয়েছে আপনি কিন্তু দেখতে পারবেন না।
তো একটা প্যারামিটার, যদিও মিউচুয়াল ফান্ডের জন্য একটা প্যারামিটার ঠিক নয় যে শুধু রিটার্ন দেখে আমি নিয়ে নিলাম বা রিস্ক দেখে নিয়ে নিলাম বা পোর্টফোলিওটা আমার পছন্দ হলে আমি নিয়ে নিলাম, এরকম কিন্তু নয়, আরও বেশ কিছু প্যারামিটার লাগে। তো নতুন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি হিস্ট্রিতে কোনো রিটার্ন দেখতে পারবেন না, তো রিটার্ন আপনি দেখতে পারলেন না, বাট আপনাকে কিন্তু রিস্ক আমি বলে দিলাম, বাকি পুরনো মিউচুয়াল ফান্ডেও যেমন রিস্ক থাকে তেমন নতুন মিউচুয়াল ফান্ডেও রিস্ক থাকে। আর একটা সেকেন্ড যে জিনিসটা রয়েছে, এই জিনিসটা কিন্তু আপনাকে খুব দেখতে হবে। দেখুন এইখানে এটা আমার জিরোদা কয়েন, আমি জিরোদা দিয়ে ইনভেস্টমেন্ট বেসিক্যালি করি, তো সেটা স্টক হোক বা মিউচুয়াল ফান্ড হোক। তো এখানে আপনি দেখছেন আমি জিরোদায় লার্জ ক্যাপ ক্যাটাগরিটা খুলেছি, ইকুইটি লার্জ ক্যাপ এবং গ্রোথ আমি সিলেকশন করেছি। গ্রোথ দুটো হয়, একটা ডিভিডেন্ড হয়, একটা গ্রোথ হয়, তো আমি গ্রোথটা ফিল্টার করেছি। তো দেখুন এখানে আমার কাছে না একদম বড় থেকে ছোট মিউচুয়াল ফান্ড চলে এসছে। দেখুন সবার বেশি, আর এই বড় থেকে ছোট ব্যাপারটি হয়েছে এই AUM নিয়ে। AUM মানে হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। এক মিনিট বন্ধুরা, এই দেখুন এটা AUM, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, মানে আপনার ফান্ডটির ক্যাপিটাল কত, মানে এই মিউচুয়াল ফান্ডটির ফান্ড সাইজ কত, মানে যে ম্যানেজার রয়েছে ফান্ড ম্যানেজার সে কত টাকা ম্যানেজ করছে, মানে মিউচুয়াল ফান্ডে তার কাছে ক্যাপিটাল কত, তার পোর্টফোলিও কত বড়। তো এইটা দেখুন প্রায় 54,904 কোটি টাকা। তো তারপর দেখুন আস্তে আস্তে কমছে এবং আস্তে আস্তে কমের দিকে যাচ্ছে। SBI ব্লু চিপ, মিরাই অ্যাসেট, তারপর অ্যাক্সিস ব্লু চিপ রয়েছে, HDFC টপ 100 রয়েছে। তো এরকম করতে করতে দেখুন কমতে 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 যদি আমরা যাই লাস্টের দিকে দেখুন বেশ কিছু ফান্ড রয়েছে, যেমন GM লার্জ ক্যাপ ফান্ড, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্লু চিপ ফান্ড, গ্রো লার্জ ক্যাপ ফান্ড, তারপরে আপনার টরাস লার্জ ক্যাপ ফান্ড। আপনি যদি দেখেন সবচেয়ে কম কিন্তু AUM হচ্ছে টরাস লার্জ ক্যাপ ফান্ডের। AUM দেখুন আপনি, এটা হচ্ছে 46 কোটি টাকা, শুধুমাত্র 46 কোটি টাকা কিন্তু এদের ফান্ড সাইজ। তো AUM কেন আমি ইম্পর্টেন্ট বলছি, তো সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এবার। বেসিক্যালি দেখুন স্টক মার্কেটে বেসিক্যালি সাপ্লাই এবং ডিম্যান্ডে চলে, সেল এবং বাইতে চলে। তো আপনার কাছে যখন অ্যামাউন্টটা কম থাকে, আমি ধরলাম মিউচুয়াল ফান্ডে যখন অ্যামাউন্টটা কম, তো তারা খুব ইজিলি কিন্তু বাই এবং সেল করতে পারবে। কারণটা তাদের কাছে যতটা ক্যাপিটাল আছে তারা ম্যাক্সিমাম সেই ক্যাপিটালটাই ইনভেস্ট করতে পারবে। তো ক্যাপিটাল কম মানে তাদেরকে কম সংখ্যক কিন্তু স্টক কিনতে হবে, মানে বিভিন্ন স্টকের তারা যখন ধরুন যার কাছে 1 লাখ টাকা ক্যাপিটাল আছে সে যখন একটা কোম্পানির স্টক কিনছে, 1000 টাকা করে স্টক হলে তার কাছে 100 খানা কিনতে হবে তবে কি 1 লাখ টাকা হবে। যার কাছে 10,000 টাকা আছে সে কিন্তু 1000 টাকা 10টা স্টক কিনলেই তার কিন্তু হয়ে যাবে। তো এখানে কি হয়, বড় যে ফান্ডগুলো রয়েছে তারা কিন্তু হুট করে মানে সুইচ করতে পারে না যে স্টকটা খারাপ পারফর্ম করছে আমি এটা পুরোটা বেচে দিই, অন্য একটা স্টক কিনে নিই, বা অন্য একটা স্টক আমার দেখছি এর দিয়ে ভালো পারফর্ম করছে আমি স্টকটাকে বেচে দিয়ে ওই স্টকে টাকাটা লাগিয়ে দিই। কিন্তু এইটা কিন্তু বড় ফান্ড হট করে করতে পারে না, কেননা তাদের যে ফান্ড সাইজটা অনেক বড়, তাদের কিন্তু পোর্টফোলিওতে অনেক বেশি স্টক তাদেরকে পারচেস করতে হয়। বাট যেগুলো ছোট AUM রয়েছে তাদের কিন্তু ক্যাপিটাল যেহেতু কম, তারা কিন্তু খুব ফাস্ট সুইচ করতে পারে। তো এইখানে কি হয়, রিটার্নের প্রবাবিলিটি একটুখানি কিন্তু বেড়ে যায়। দেখবেন আপনার কাছে যখন ছোট ক্যাপিটাল থাকবে আপনি কিন্তু তখন রিস্কটা একটু বেশি নিয়ে কিন্তু রিটার্নটা আপনি তখন বেশি এক্সপেক্ট করবেন এবং বেশি আপনি কিন্তু তখন জেনারেট করতে পারবেন। কিন্তু ক্যাপিটাল যখন আস্তে আস্তে আপনার বড় হতে থাকবে তখন কিন্তু আপনি দেখবেন যে আপনি সেই আগের মতো কিন্তু রিস্কটাও নিতে পারবেন না এবং আপনার ক্যাপিটালটা কিন্তু তখন সেই আগের মতো করে হিউজ রিটার্ন কিন্তু আপনি তখন জেনারেট করতে পারবেন না যখন ক্যাপিটাল সাইজ বড় হবে। কেননা আপনাকে যখন অনেক স্টক কিনতে হবে, আপনার ক্যাপিটাল অনেক বড়, আপনাকে পজিশন বানাতে হবে, তো আপনি কিন্তু একটু একটু করে আপনাকে পজিশন বানাতে হবে, সেটা বাই করার ক্ষেত্রেও, আর যদি সেল করতে চান উপরেও আপনাকে একটু একটু করে কিন্তু সেল করতে হবে। আপনি একদিনে কিন্তু অত সেল বা অত বাই কিন্তু করতে পারবেন না। আপনি যদি করেন দেখবেন আপনি যখন বাই করছেন, আপনি যত কোয়ান্টিটিতে বাই করতে চাইছেন তার সামনে কিন্তু তত কোয়ান্টিটিতে কোনো সেলার নেই স্টক মার্কেটে। তো আপনি যখনই অত বাইং আপনি অর্ডার মারবেন তখন দেখবেন সেখানে কিন্তু একটা স্পাইক চলে আসবে, একটা হঠাৎ করে একটা মোমেন্টাম চলে আসবে। আর সেলের ক্ষেত্রেও ঠিক সেরকম, আপনি যদি হঠাৎ করে অনেক স্টক আপনার কাছে রয়েছে, আপনি ভাবলেন যে স্টক নিচে যাবে, আপনি যদি হঠাৎ করে অনেক স্টক একসঙ্গে সেলিং অর্ডারে দিয়ে দেন, সামনে যদি অত কোয়ান্টিটিতে বায়ার না থাকে বা বাইং অর্ডার না পায় তাহলে কিন্তু তখন ক্র্যাশ করে যাবে স্টকটা। তো সেটা কিন্তু বড় বড় ফান্ড হাউস কখনো করতে পারে না, বিকজ দুটো কারণ। তাদের এক তো হচ্ছে
তাদের কাছে এত হিউজ কোয়ান্টিটিতে থাকে যে তারা সেটা কিন্তু হট করে বা একদিনে দুদিনে তারা কিন্তু পুরো সেল অফ বা হঠাৎ করে পুরো একটা পজিশন মানে একদিনে বানিয়ে নিল বাইং করে, সেটাও কিন্তু করতে পারে না। বাট ছোটো ফান্ড হাউসের ক্ষেত্রে কিন্তু সেটা পসিবল। আর একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে সেবির কিছু কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, সেগুলোকে কিন্তু প্রতিটি মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারকে সেগুলো কিন্তু মেনে চলতে হয়। এবং তারা কিন্তু যখন তখন হঠাৎ করে বেশি পরিমাণে সেলিং বা হঠাৎ করে যে মানে বিশাল পরিমাণে বাইং তারা কিন্তু করতে পারে না, এবং সেটি যদি হয় তাহলে কিন্তু তারা সেবির চোখে পড়ে যাবে এবং সেবি তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেবে। তো তাদেরকে মিউচুয়াল ফান্ড ম্যানেজার যখন একটা ফান্ড ম্যানেজ করে তাদেরকে কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দিয়ে তাদেরকে কিন্তু ফান্ডটিকে ম্যানেজ করতে হয়। তো এবার ছোটো ফান্ড যেগুলো, এই কারণে আমি ব্যাপারটি বললাম, এই ছোটো ফান্ড যেগুলো বা যাদের ক্যাপিটাল কম, AUM কম, তারা কিন্তু এই যে বাই সেলের যে ব্যাপারটা রয়েছে তারা কম্পারেটিভলি বড়ো ফান্ডের তুলনায় কম্পারেটিভলি ইজিলি করতে পারে। এবং যেহেতু করতে পারে, তারা যদি খুব তাড়াতাড়ি কুইক ডিসিশান নেয় এবং কুইক বাই সেল করতে পারে, তারা যদি ঠিকঠাক স্টক ঠিকঠাক টাইমে ধরতে পারে বা ঠিকঠাক স্টককে উপরে ঠিকঠাক টাইমে সেল করে বেরিয়ে যেতে পারে, তাহলে কিন্তু আপনি দেখবেন ছোটো যে ফান্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে বড় ফান্ডের তুলনায় রিটার্ন পার্সেন্টেজ কিন্তু বেশি দেবে। তো এটা কোনো স্পন্সরশিপ ভিডিও নয়, আমি এটা সবার ক্ষেত্রেই বললাম, শুধুমাত্র টরাস লার্জ ক্যাপের জন্য নয়, আমি জাস্ট এটা এক্সাম্পলের জন্য বললাম। এটা সবচেয়ে কম সেই জন্য বললাম। আপনি গ্রো যদি দেখেন, গ্রো 120 কোটি টাকা, আপনার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি ব্লু চিপ ফান্ড দেখেন 141 কোটি টাকা, জেএম লার্জ ক্যাপ ফান্ড যদি দেখেন 144 কোটি টাকা। তো দেখুন এদের যদি আপনি রিটার্ন দেখেন, এদের রিটার্ন হয়তো বাকি ফান্ডগুলোর মতনই, বাট যেহেতু এরা নতুন এসছে, এখন এত তাড়াতাড়ি তো রিটার্ন বোঝা যায় না, মোটামুটি 2 বছর চললে দেখুন এটা যেমন 5 বছর হয়ে গেছে অলরেডি, এটা আমরা খুললাম গ্রো 5 বছর হয়ে গেছে। 5 বছরে যদি গ্রো লার্জ ক্যাপ ফান্ড রিটার্ন দেখেন আপনি প্রায় 14.58%, তো 15%-এর মতো, যেটা লার্জ ক্যাপের জন্য ঠিকঠাক বন্ধুরা, নমিনাল আপনি বলতে পারেন। কারণ লার্জ ক্যাপ ইন্ডেক্স যদি আজকে আপনাকে 12% CAGR দিয়ে থাকে লং টার্মে, তাহলে লং টার্মে একটা লার্জ ক্যাপ ফান্ড যদি 15% দিয়ে থাকে, 3% তারা বিট করছে ইন্ডেক্সকে, তো সেটা ঠিকঠাক। তো লার্জ ক্যাপে আপনি এরকম রিটার্ন অ্যাকসেপ্ট করতে পারেন। তো এইবার হলো বাকি যা ক্রাইটেরিয়া থাকে, আপনি কিন্তু সেগুলোর মধ্যে যদি দেখেন তাহলে সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। আপনি যখন নতুন কোনো মিউচুয়াল ফান্ড কিনবেন, প্রথমে হচ্ছে রিস্কের ব্যাপারটা, রিস্ক বাকি পুরনো মিউচুয়াল ফান্ডের মতনই। এবার সেকেন্ডে আপনি যেটা দেখবেন সবসময় AUM দেখবেন, যে AUM কি কম, এবং AUM যদি কম হয় তাহলে আপনি কিন্তু সেই মিউচুয়াল ফান্ডটিতে বাই করতে পারবেন। এবং যদি রিটার্নটা লং টার্মের দেওয়া থাকে, যে 5 বছর পুরনো যেহেতু এখানে রয়েছে, 5 বছরের রিটার্ন দেওয়া রয়েছে, তো আপনি এটা কম্পেয়ার করুন অন্য কোনো ফান্ডের সঙ্গে, যে রিটার্নটা কি খুবই কম নাকি অন্যান্য ফান্ডের মতনই রিটার্ন দিচ্ছে, তাহলে কিন্তু আপনার এটিতে এসে লাভ আছে। কেননা এরা একটু বেশি জেনারেট করতে পারবে, বিকজ তারা খুব তাড়াতাড়ি কিন্তু বাই এবং সেলটা করতে পারবে, যেহেতু ক্যাপিটালটা কম, কোয়ান্টিটি তাদেরকে কম বাই এবং সেল করতে হবে। তো এইটা একটা কিন্তু প্যারামিটার। বাকি আপনারা নিশ্চিন্তে নতুন মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। সে আপনি নতুন যদি স্টার্ট করতে চান তাহলে SIPর মাধ্যমে হোক বা লামসামের মাধ্যমে হোক, যেটা আপনার কমফর্টেবল। আমার চ্যানেলে ভিডিও রয়েছে যে SIP কাদের জন্য এবং লামসাম কাদের জন্য, আপনি ভিডিওটিকে দেখে নিতে পারেন যে আপনার জন্য কোনটা সঠিক। তো আপনি যেই মোডেই হোক না কেন, আপনি ইনভেস্টমেন্ট নতুন মিউচুয়াল ফান্ডে চাইলে শুরু করতে পারেন, নিশ্চিন্তে শুরু করতে পারেন। আবার কিছুটা কনসেপশন থাকে যে যারা নতুন থাকে মার্কেটে, ধরুন নতুন কিছুদিন হলো এসেছে, বা যারা নতুন আসবে মনে করছে, তারা সবসময় একটু রিলায়েবল করে যে পুরনো মিউচুয়াল ফান্ড যেগুলো রয়েছে বা যেগুলোর AUM অনেক বড়, সেগুলোতে ইনভেস্ট করবো। তো সেগুলো আপনি করতে পারেন। আমি একবারও বলছি না পুরনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা ভুল বা মানে বাজে কিছু, সেরকম নয়। আপনি পুরনো মিউচুয়াল ফান্ডকে প্রেফার করতেই পারেন, কেন একটা ট্রাস্টের ব্যাপার থাকে, বিলিফ থাকে, তারা এতদিন ধরে নিজেদেরকে প্রুভ করেছে। বাট যদি কেউ চান যে না আমি নতুন মিউচুয়াল ফান্ডে দেখতে চাই, বা পোর্টফোলিওর কিছুটা পোর্শন আমি নতুন মিউচুয়াল ফান্ডে টাকাটা ডাইভার্সিফিকেশন করে রাখতে চাই, তো আপনি ডেফিনেটলি সেটা করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আজকের ভিডিওতে বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, যে অনেক বন্ধুরা বলে যে নতুন মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করা উচিত নাকি উচিত না, তো আশা করি বোঝাতে পেরেছি। ইনভেস্ট করবেন নতুন মিউচুয়াল ফান্ডে, হ্যাঁ কি না, এবং যদি করেন তাহলে কেন করবেন, এবং যদি না করেন তাহলে কেন করবেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটাই। রিকোয়েস্ট আরেকবার করব যে চ্যানেলটি নতুন, আপনাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং রিলেটিভদের সাথে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন নেক্সট টাইম আমি এরকম ভিডিও নিয়ে এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং।